আসসালামু আলাইকুম। বিশ্বকাপের আগে দোয়া চেয়ে শুরু করেছিল বিশ্বকাপ এবং ক্ষমা চেয়ে বিশ্বকাপ শেষ করলো শান্ত। কিন্তু এই বিশ্বকাপের মধ্যে নানা প্রবলেম ছিল, নানা অজুহাত ছিল, বিভিন্ন ক্লোজ ছিল যেগুলো আমাদেরকে হাসিয়েছে, আবার কিছু ব্যর্থতা দেখে আমাদের রাগ উঠিয়েছে। তার মধ্যে ফার্স্টে আমরা বলতে পারি আমাদের টপ অর্ডারের কথা। আমাদের টপ অর্ডার এত ভালো পারফরমেন্স করছে যে আমাদের টপ অর্ডারের প্রথম ০, ৫, ৭, আবার ০, তারপরে ১৩ এই হচ্ছে আমাদের ওপেনিং যে জুটি তার পার্টনারশিপ। তো বিশ্বকাপে আমরা ভালো কিছু আশা করতে পারি নাই। বিশ্বকাপে যা দেখেছি সবই ছিল হাস্যকর এবং যেগুলো দেখলে সাধারণ বাঙালি হিসেবে আমরা লজ্জিত বোধ করি। আমরা একটা জিনিস দেখতে পারি যে ইন্ডিয়ার মধ্যে তারা কিন্তু হারতেই শেখেনি। ইন্ডিয়ার আমরা বলতে পারি যে ইন্ডিয়ার যারা দর্শক আছে ওরা খুব ভাগ্যবান, কারণ ওদের মুখে কষ্ট পরিমাণ এক ফোঁটা ছিটা ফোঁটাও নেই। কিন্তু আমরা বাঙালি হিসেবে আজ লজ্জিত। আমাদের ক্রিকেটের যে নিয়মাবলী, যেখানে রয়েছে রাজনীতি, যেখানে রয়েছে ক্রিটিসাইজ এবং যেখানে রয়েছে ম্যানেজমেন্টের নানাবিধ প্রশ্ন। ফার্স্ট অফ অল আমরা টপ অর্ডারের কথা আলোচনা করছিলাম, যেখানে লিটন দাস কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছে। লিটন দাসের পরিবর্তে আমরা কিন্তু সৌম্য সরকারের বারবার ট্রাই করেছি, সৌম্য সরকারও বারবার ব্যর্থ হয়েছে। তাছাড়া আমাদের লাস্ট ৫ ম্যাচের মধ্যে তানজিদ তামিম ৫ বারের মধ্যে ৩ বার ডাক দিয়েছে, মানে ০ পেয়েছে। তো আমরা কাদের নিয়ে বিশ্বকাপ খেলতে গেছি? আমরা আমরা দেখতে পারি আফগানিস্তানের কথা। রহমতুল্লাহ গুরবাজ কিন্তু প্রত্যেকটা ম্যাচের মধ্যে ফর্মে ছিল এবং প্রত্যেকটা ম্যাচ সে কিন্তু গুটিয়ে প্রত্যেকটা ম্যাচের একটা ভালো অবস্থায় নিয়ে গেছে। আমরা রোহিত শর্মার কথা বলতে পারি। রোহিত শর্মা কিন্তু ফাইনালে ওঠার জন্য যতটুকু করা দরকার ছিল সবটুকু কিন্তু সে করেছে। তার ব্যাটিং হিটিং দেখে আমরা কিন্তু মনোমুগ্ধ হয়েছি বাংলাদেশ হিসাবে। তো আমাদের ব্যাটিং অর্ডার কেন এরকম খারাপ? এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাটিং অর্ডারগুলো কে নিয়েছে? এই ব্যাটিং অর্ডার নিয়েছে নাজমুল হাসান পাপন এবং বাংলাদেশের হেড কোচ, যে প্রতি মাসে ৩৮ লক্ষ টাকা নিচ্ছে, এবং গাজী আশরাফ লিপু। সৌম্য সরকারের বিগত যে কয়টা ম্যাচ তার আছে তার মধ্যে কোনো ভালো কোনো 50 নেই, তার কোনো ম্যাচ উইনিং কোনো পারফরমেন্স নেই, কিন্তু তাকে কেন নেওয়া হয়েছে সেটা কিন্তু বাঙালির প্রশ্ন। তারপরে আমরা তানজিদ তামিমের কথা বলতে পারি। তামিমের পরিবর্তে তাকে নেওয়া হয়েছে, সে কিন্তু কোনো পারফরমেন্সই করতে পারেনি। সৌম্য সরকার, লিটন দাস নেওয়া হয়েছে, তারা কেউই কোনো কিছু করতে পারেনি। কিন্তু এখানে কিন্তু মেহেদী মিরাজ থাকলে তাদের যে ঘাটতিটা পূরণ করতে পারবে। আমরা কিন্তু ফিনিশিং এর কথা বলতে পারি, বাংলাদেশের কিন্তু এবার ফিনিশিং করতে এমন একটা ভালো হয়নি। মাহমুদুল্লাহ বলতে পারেন, যদিও লাস্ট বিশ্বকাপে খুব ভালো করেছিল ওডিআই বিশ্বকাপে, কিন্তু টি-20 বিশ্বকাপে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ যে পারফরমেন্স সেটা দেখাতে পারেনি। তারপরে আমরা জাকির আলীর কথা বলতে পারি, এরপরে আমরা ইশাত হোসেনের কথা বলতে পারি। তাদের নিয়ে কিন্তু ফিনিশিং এর যে আমরা আশা করছিলাম সেই আশা পূরণ করতে পারি। কিন্তু সেখানে ভালো করে টপ অর্ডারের জায়গায় কিন্তু মেহেদী মিরাজ খেলতে পারতো, লাস্ট ফিনিশিং হিসেবে খেলতে পারতো। শান্ত যে ওয়ান ডাউনে খেলছে ওই জায়গায় কিন্তু মেহেদী মিরাজ খুব ভালো পারফরমেন্স করতে পারতো। কিন্তু আমরা বিশ্বকাপ শেষ হওয়ার পরে এখন বুঝতে পারছি যে মেহেদী মিরাজটা কতটা প্রয়োজন ছিল, তামিম ইকবাল কতটা প্রয়োজন ছিল। কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আমাদের বোর্ড ম্যানেজমেন্ট, বাংলাদেশ বাংলাদেশ বোর্ড যে কর্মকর্তারা, তারা কিন্তু তা কখনো বিবেচনা করেনি যে কে কতটা প্রয়োজন। যদি এরকম চিন্তা করতো তাহলে কিন্তু আজ আমাদের বর্তমানে এরকম, কিন্তু এভাবে লুকিয়ে থেকে আর কতদিন? নিজের যে দুর্বলতা সেটা প্রকাশ করতে হবে। সাকিব আল হাসান তামিমকে নিয়ে আনফিট করার জন্য আনফিট বলে, কিন্তু নিজেই আনফিট ছিল। সে বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে পারে না, তার চোখে সমস্যা ছিল। সে ভালো করে ব্যাটিং করতে পারে নাই। সে কি আনফিট ছিল না? সে যে আরেকজনের কথা বললো যে আনফিট হয়ে দেশের সাথে গাদ্দারি করা হয়, সে কি করেছে? এই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে দিলাম। তো বিস্তারিত নিয়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।